নমস্কার। আমি গীতা হালদার, পিএমসি ধ্যান বাংলায় আপনাদেরকে সুস্বাগতম। একটুখানি অসুবিধার জন্য আমি সরি, দুঃখিত আপনাদের অসুবিধা করার জন্য। তো আজকে আমরা স্বাধ্যায় অংশে চলে যাই। সেটা হচ্ছে আত্মজ্ঞান কা। আমরা পড়ছিলাম এনলাইটমেন্ট কেয়া হ্যায়, মানে পত্রিজি এই বইটা দিয়ে লিখেছেন। সেই বইটাতে এনলাইটমেন্ট কি সেটা সম্পর্কে আমরা একটা ধারণা নিচ্ছিলাম ওনার বইয়ের থেকে। উনি কি বলে গেছেন এনলাইটমেন্ট সম্পর্কে। তো সেখানে আমরা আমরা যেখান থেকে শুরু করবো, সেখানে উনি বলছেন आत्मज्ञान का अर्थ है हमारे पास जो कुछ भी है उसे अपने से नीचे लोगों को देना और लगातार उनकी मदद करना। তো আমাদের উনি বলছেন যে আমাদের যে আত্মজ্ঞান কখন তখনই হয়, তখনই সম্পূর্ণতা হবে। কখন? যখন আমরা আমাদের থেকে নিচের লোকেদেরকে সেই সম্পর্কে আমাদের আমাদের যে নলেজ হয়েছে, আমাদের যে জ্ঞান হয়েছে তার সম্পর্কে আমরা তাদেরকে সেই ধারণা, তাদেরকে আমরা যখন বিরত থাকবো, মানে দান করতে থাকবো, তখনই আমাদের আত্মজ্ঞানটা সেটা সাকসেসফুল হবে। যে তোমার যদি হয়ে থাকে তাহলে তুমি এবারে দান করো, তাহলে আমাদের যে বিকাশ হয়েছে সেই বিকাশটা অন্য কারো কাছে আমরা দিচ্ছি। কিন্তু যদি আমরা যদি এই সংকুচিত রেখে দিই, আমার জ্ঞান হয়েছে কিন্তু আমি আমার মধ্যেখানেই রেখে দিলাম, তাহলে কি হবে? সেটা আর ওই আত্মজ্ঞানটা কিন্তু প্রকাশিত হবে না, আপনার আত্মজ্ঞান কিছুই হয়নি। তখনই সেই লোকই আত্মজ্ঞান বিলোতে পারে যার আত্মজ্ঞান হয়েছে। আমরা অনেকে যে অনেক বিদ্বান হয়, অনেক বই পড়ে, কিন্তু অন্য কারোকে সেই সঠিক রাস্তা নিয়ে আসার চেষ্টা আদৌ করে না। সে নিজের মধ্যে থাকে, যে নিজের বিকাশটার দিকেই শুধু ভাবে, তখন কিন্তু সে কিন্তু আত্মজ্ঞানী নয়। আমাদের প্রতি যে এই কথাটাই বলেছেন যে সেই ব্যক্তি আত্মজ্ঞানী হতে পারে যে ব্যক্তি যখন জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানটা অন্য কারোকে দিচ্ছেন। তাহলে আমাদের কি করা উচিত? আপনি শিখেছেন তো এটাই বলুন, ভাই আমি ধ্যান শিখেছি, আমি আনাপানাসতি শিখেছি, আমি শ্বাসের সঙ্গে থাকা শিখেছি। যতটুকু জানেন ততটুকুই আপনি দান করতে থাকুন। আপনি বই পড়তে শুরু করেন, সেটাই বলুন, আমি এই বইটা পড়ে এইটা পেয়েছি, আমি সজ্জন সংবাদ করে, আমি সবাইকার সঙ্গে আলোচনা করে এটা করছি। আপনার আলোচনার বিষয়বস্তুই হয়ে যাবে আত্মজ্ঞানের মধ্যে আপনার বিকাশ। মানে আপনি যখনই কারোর সঙ্গে আলোচনা করবেন, তখনই আপনি আপনার স্তর আস্তে 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 পারে এগিয়ে যেতে থাকবে। आप अपने कर्म के लिए जमींदार है, इसीलिए अपने काम में कम रखो। प्रबुद्ध प्रबुद्ध वही लोग हैं जो अन्य प्राणियों अपने से कम विकसित जानवरों को उनके हाल पर छोड़ देते हैं। इसीलिए जो निरंतर दयालु होते हैं वे प्रबुद्ध स्वामी होते हैं। करुणा रहित लोगों में आत्मज्ञान का अभाव होता है। বলছি যে আমরা যে আপনি হাল মানে যে যেমন আছে তাকে তার মতন থাকে। যদি কেউ খেতে ভালোবাসে, ভাই তাকে খেতে দাও। কেউ কাজ করতে ভালোবাসে, তাকে কাজ করতে দাও। তাকে বলো না যে তুমি কাজ করো না, তোমার এটা করা উচিত না। মানে যে যেমন আছে, যে যেমন পরিস্থিতি। কেউ যদি কান্নাকাটি করতে ভালোবাসে, ভাই তাকে কানতেই দাও। কেউ যদি খুব লোভী হয়, সে লোভী লোভ লোভ মানে কোনো জিনিসের প্রতি লোভ আছে তার, তাকে করতে দাও। কেননা সে ওই কারণে এসেছে পৃথিবীতে। কারো যদি সোনার প্রতি মোহ থাকে, তাকে সোনার প্রতি মোহ করতে দাও। কারো যদি ব্যাংকে পয়সা রাখতে ইচ্ছে করে, তাকে তাই করতে দাও। কেননা যে আত্মজ্ঞানী কারোকে কিছু বলে না। আমি এর মধ্যে একটা ঘটনা বলছি। একটা সুন্দর ঘটনার সঙ্গে এটা আমরা বোঝার চেষ্টা করব। আমার একটা বন্ধু আছে, সে সব সময়তেই পুরো পরিবারের দোষী, সে দোষী, হাজবেন্ড দোষী, ছেলে দোষী, তার বৌমা দোষী, তার পুরো মানে শ্বশুর বাড়ির যত লোক আছে তারা সব, নিজের যে দোষ আছে, নিজের যে কি পরিমাণ সে নিজেকে নষ্ট করছে, নিজেকে কিছু দিচ্ছে না, সেটা কিন্তু সে একবারের জন্য বলে। আমি কি করেছি সেটা কিন্তু একবারের জন্য বলে না যে আমিও এই কাজটা করেছি। ঠিক আছে, তাহলে সে আত্মজ্ঞানী নয়। সে সে পুরো নিজের লেভেলেই বেঁচে আছে, নিজের সুখের জন্য সে বেঁচে আছে। যে আমাকে এই দোষীটা মানে ও আমার জন্য কাজটা করছে না, সে দোষী মানে সে আমার জন্য কাজ করছে না, ভাসুর দোষী তো সে ভাসুর আমার জন্য কাজ করছে না, যা দোষী তো যা আমার জন্য করছে না, ছেলে দোষী তো ছেলে আমার জন্য করছে না, বৌমা দোষিত মানে বৌমা আমার জন্য করছে না। তার মানে প্রত্যেকের জন্য তার শিকায়তে ভর্তি, মানে তার জন্য তার পুরো মানে নালিশে ভর্তি যে তারা প্রত্যেকে আমাকে কিছু করছে না। তো এইসব লোকেদেরকে যখন আমাদের সামনে আসে, তখন আমাদের কি করা উচিত? আমার সামনে এরকম চ্যালেঞ্জ এসেছে এবং আসছেও, নিরন্তর এরকম টাইপের আমার কাছে চ্যালেঞ্জ আসে।
তো আমি তখন সেগুলোকে শুনি, কারণ আমি জানি ও এখনো সেই জায়গা থেকে বেরোতে পারেনি। ওকে আমি একটু বলি, তো তুমি চেষ্টা করো, যখন কোনো প্রবলেমের মধ্যে তুমি আছো তখন তুমি সেই জায়গা থেকে একটু চুপ করে থাকার চেষ্টা করো, পজ দাও, জীবনটাকে একটুখানি শান্ত না থাকলে পরে তুমি কখনোই সেই জায়গা থেকে তুমি বেরোতে পারবে না। কিন্তু আমি হাজার চেষ্টা করলেও সে হবে না, কেননা সে এখনো ওই লেভেলেই আছে, তার স্থিতিটা এখনো মানে কি বলবো, আমাদের যে চক্রাস সব থেকে নিম্ন চক্রাস যেটা, সেই চক্রাসের মধ্যে সে এখনো স্থিতি হয়ে আছে। স্টিকিনেস, তার এখনো পরিবারের মধ্যে প্রচুর মায়া, মমতা, তার জন্য সে এখনো পর্যন্ত উপরে উঠতে পারছে না। তো যে যে জ্ঞানী ব্যক্তি হয়, এখানে পত্রিজি বলছেন যে আত্মজ্ঞানী তিনি, যিনি এখনো পর্যন্ত মানে যা পাচ্ছেন, যা জ্ঞান তিনি পাচ্ছেন, তিনি বিলোবার চেষ্টা করছেন। ভালোই, কেউ নেক না নেক, কেউ শুনুক না শুনুক, তিনি চেষ্টা করছেন। কিন্তু 10টা মানুষের মধ্যে একটা মানুষও তো শিখবে। এই ধরুন আমাদের যে এখন গ্রুপের মধ্যে আমরা 8জন 9জন বসে আছি, কি জন্য বসে আছি, যে হ্যাঁ একজন কিছু বলবেন, আত্মজ্ঞানের কথা কিছু বলবেন, তাই আমরা শুনবো, যাতে আমাদের আত্মজ্ঞান একটুখানি বিকশিত হয়। সেরকম কালকেও এরকম ক্লাস হবে, সেখানেও দেখা যাবে কেউ না কেউ এসে সেখানে বসে আছেন। পরশু এরকম ভাবে ক্লাস হবে। হয়তো আমরা 1000 লোককে সংগ্রহ করতে পারছি না, কিন্তু আমরা একটা দুটো লোককেও তো আমরা সংগ্রহ করতে পারছি। তো আপনার কাজ ওখানেই কিন্তু অনেক বড় আপনি কাজ করে ফেলছেন সংসার, মানে আমাদের সমাজের জন্য, যে আপনি একটা লোককেও আপনার নিজের কথাগুলো বলছেন। তেমনি পত্রিকা এখানে বলছে আপনি কর্মকে লিয়ে জিম্মেদার হ্যাঁ, যে তুমি তোমার নিজের কর্মের জন্য, সেই যে ব্যক্তিটা যার সঙ্গে আমি রেগুলার ডিল করি, সে কিন্তু নিজের কর্মের জন্যই ও ভুগছে। নিজে যা যা কর্ম করে এসে সে তা ভুগছে। আমি যদি ওই তাকে বলি ভাই তুই চেঞ্জ হয়ে যা, হ্যাঁ আমি একবার তাকে রাস্তা দেখাতে হবে, তুই মেডিটেশন মে আয়, তুই এটা কর, তুই ওটা কর, এটা বলতে পারি, কিন্তু সে যদি না করে তাকে কিন্তু আমি জবরদস্তি করে কিচ্ছু করাতে পারবো না। তেমনি আমার একটা আরেকজন মানে ফ্রেন্ডের সঙ্গে কথা হচ্ছিল, সে আমাকে বললো তুই, আমি নাকি তাকে ফোন করি না। তো আমি বললাম যে আমি ফোন করি, তুমি উত্তর দাও না, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি কোনো কারণে ব্যস্ত হয়ে তো। তখন সে ফিরিস্তি দিল, সে তার মাকে দেখে, তার পরিবারকে দেখে, তার কথা বলার সময় নেই, তাই সে ফোন তুলতে পারে না। কিন্তু সে কিন্তু আমাকে দোষারোপ করে দিল যে আমি ফোন করি না। তা সে কোন জায়গাটা আপনার বসে আছে বলুন, সে কি আত্মজ্ঞানী? মনে হয় না, আমার তো মনে হয় না সে আত্মজ্ঞানী, কেননা সে আমাকে জাজমেন্ট করতে শুরু করে দিচ্ছে যে তুমি দোষী, তুমি আমাকে ফোন করোনি। কিন্তু যখন আমি ফোন করেছি তখন সে ফোন তোলেনি। তারপরে তার মনে হয়েছে যে আমি ফোন করার পরেও সে ফোন তোলেনি, বা কোনো কারণে আমি ফোন তুলিনি, সেই কারণে সে আমাকে দোষ দিতে শুরু করে দিল। যাই হোক, সেটা এরকম টাইপের পাবলিক বা এরকম মানুষের সঙ্গে আমাদের নিরন্তর আমাদের দেখা হবে, কিন্তু আমাদের স্থির যে আমরা আমাদের জ্ঞান দিতেই থাকবো। এবং যে নেবে নেবে, না নেবে না নেবে, তুমি তোমার কাজ করে যাও, কারোর ফলের আশা করো না। तो पत्री जी বলছেন इसीलिए जो निरंतर दयालु होते हैं वो प्रभु तो स्वामी होते हैं, বলছি তোমার তার যে এরকম দয়ালু টাইপের, মানে যে যা করছে করুক, আমার কিছু এসে যায় না, আমি আমার কাজ করে যাচ্ছি, তাহলে সেই হচ্ছে প্রবুদ্ধ। মানে তার মধ্যে বুদ্ধি বা তার মধ্যে জ্ঞানের ভান্ডার এসে যাচ্ছে, সে আত্মজ্ঞান লাভ করতে চলেছে। তার মধ্যে করুণা, তার মধ্যে করুণার বিকাশ হচ্ছে। তো সে কিছুতেই খারাপ দেখছে না। মানে সে যে নিচে লেভেলে আছে তাকেও সে করুণা চোখে দেখছে, সে জানে যে এও একদিন ঠকতে ঠকতে বারবার জন্ম নিতে নিতে বারবার পৃথিবীতে আসতে আসতে আস্তে আস্তে সে জ্ঞান লাভ লাভ করবে, এবং আর এগিয়ে যেতে থাকবে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা খুব লাকি, যে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছি, যেখানে আমরা কিছু আলোচনা করতে পারছি। ধরুন আমাদের থেকে যখন এই জুম ছিল না, বা এরকম আলোচনা জায়গা ছিল না, তখন কি আমরা এরকম সুযোগটা পেতাম? যে না হলে আমাদের কোথাও হেঁটে হেঁটে যেতে হতো, যে জ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে, বা কোনো একটা বই নিয়ে ততটুকুর মধ্যে থাকতো। কিন্তু যখন এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া গেছে, সেই সেই প্ল্যাটফর্মে যখন আমরা নিজেদের আলোচনা করছি, বই নিয়ে আলোচনা, সাজান সংগত করছি, জ্ঞানের বিস্তার হচ্ছে, তখন মনে হয় যেন আমরা খুব লাকি, আমরা খুব ভাগ্যবান যে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি। ज्ञानोदय का अर्थ यही नहीं है वो जो गलतियां सही करते, इसका अर्थ है
वो जो अपनी गलतियां जानते हैं, মানে যে জ্ঞানোদয় সে ব্যক্তি না যে মানে যে গলতিটা সে করছে, মানে ভুলটা সে করছে তা সেটা ও সেই করবার জন্য, তা না সে মানে আমি যে গলতিটা করছি সেটা জানা, মানে আমি হ্যাঁ আমি এটা করেছি, এটা আমার ভুল হয়েছে সেটা জানার অভিপ্রায়টা, মানে নিজের মধ্যে অনুভব আমাদের। এখানেও উদাহরণ দেওয়া যায়। ধরুন কোনো একটা কাজ আমি জেনে গেছি যে আমি এটা ভুল করেছি, তো কি হলো, আমি আমার মধ্যে সেই জ্ঞানটা এসে গেছে যে আমার এটা ভুল হয়েছে। কিন্তু অনেক ব্যক্তি ওই যে বললাম যে অন্যের দোষ দিয়ে বেড়াচ্ছে, তার মধ্যে কিন্তু সেই জ্ঞানটা এখনো আসেনি, কিন্তু যে বুঝতে পারছে যে না আমার এই ভুলটা হয়েছে, এই ভুলটা থেকে আমাকে বেরোতে হবে, তাহলে তার মধ্যে জ্ঞানোদয়ের আসছে, উৎস তার কাছ থেকে চলে আসছে, ও ज्ञानोदय হতে शुरू করে दिए তার মধ্যে। शिक्षार्थी की गलतियां को गलतियां के रूप में ही देखना चाहिए, পাপ কে রূপ সে নেই। বলছি কেউ যদি শিখছে তাকে কখনো কিন্তু ওই যে ভুলগুলো করছে, গলতিয়া মানে ভুলগুলো যে করছে সেটা কখনো কিন্তু আমাদেরকে পাপ হিসাবে ধরা উচিত না, মানে গলত সে যে ভুল করছে সেই হিসাবে ধরা উচিত না, তাকে সেটা পাপ কিছু নয়। सीखने के समय हर किसी के साथ गलतियां होते हैं, যখন আমরা শিখি তো তখন আমাদের মধ্যে বারবার ভুল হতেই থাকে। গলতিয়া কো আচ্ছা প্রয়াসও কে রূপ মে পেহচাননা চাইয়ে, মানে আমাদেরকে যে যে ভুলগুলো আছে সেগুলোকে আমাদের ভালো করে অবশ্যই জানা উচিত বা চেনা উচিত, আমাদের যে কি কি ভুল হচ্ছে, আমাদের যে আমাদের সামনে যে কাজগুলো হচ্ছে সেগুলোর মধ্যে আমাদের কতটা ভুল আছে, কতটা ভ্রান্তি আছে এবং সঠিকও, সেটাও আমাদেরকে চেনা উচিত। এখানে খুব সুন্দর লাগলো আমার এটা শুনতে, যে আমরা শিক্ষার্থী যখন কেউ যদি আমাদের কাছে শিখতে আসেন, ধরুন আমরা যখন ধ্যান প্রথম এসেছিলাম, আমার মধ্যে হাজারো হাজারো কোশ্চেন ছিল, আর আমার যে টিচার ছিলেন তাকে আমি মানে হয় না তিত বিরক্ত করতাম, যে এটা কেন আমার সঙ্গে হলো, এটা কেন এরকম হলো, আমি এরকম কেন ধ্যানে দেখলাম, ওটা কেন হলো। উনি যদি ফোন তুলতেন না তখন আমার মনের মধ্যে হতো আমাকে কি অ্যাভয়েড করলেন। ওনার মধ্যে কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি যে আমাকে উনি তুললেন না ফোন, পরে যখন আমি একটু বললাম আপনি আমার ফোন তুলেনি, ওনার মধ্যে সেটা নেই যে আমি কেন ওনাকে জিজ্ঞেস করলাম বা আমি কোনো অভিযোগ করলাম ওনাকে, ওর মধ্যে ওনার মধ্যে সেই ফিলিংসটাই নেই। উনি সেই আগের মতনই, যেমন তখনও মিষ্টি কথায় বলছিলেন এখনো সেইভাবেই কথা বলছেন, মানে উনি উনি আমাকে বলতেন দেখো জিতা, তুমি 48 আওয়ার্সের আগেকার ঘটনা তুমি মনে রাখবে না, 40 আওয়ার্স পর্যন্ত তুমি যেগুলো করেছো সেগুলো মনে রাখো, কিন্তু 40 আওয়ার্সের আগের ঘটনা তুমি একদম মুখে আনবে না। আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি, আমার কাছে এখনো পর্যন্ত সবকিছু ক্লিয়ার হয়ে যায় না, কিন্তু যখনই কোনো ভুল করি বা ভ্রান্তি করি তখনই কিন্তু একজন শিক্ষকের কথাটা মাথার মধ্যে আসে, যে 40 আওয়ার্স আগের কথাটা আমি যেন না মনে করি, বা আমার সামনে যদি কোনো লোকও ওই 40 আওয়ার্স আগেকার ঘটনা বলে, তখন আমার একটু মনের মধ্যে হয়ে যায়, ও এই তো 40 আওয়ার্স আগেকার, কত বছর আগেকার ঘটনা বলছে, আমার ওটা শুনে লাভ কি, জাস্ট অতীত হয়ে গেছে, সেই অতীতটা তো আমি আর সামনে নিয়ে আসতে পারবো না। সুতরাং আমাকে এটা নিয়ে যেতে বেশি এনার্জি দেওয়ার দরকার নেই, আমার চুপ করে যাওয়াই ভালো। তো এই যে আমরা লার্ন করছি, প্রত্যেকটা জিনিস আমরা লার্ন করছি, আমিও শিক্ষার্থী, এবং আমার যে টিচার তিনিও একদিন শিক্ষার্থী ছিলেন, এবং তাকেও কোনো না কোনো গুরু তাকে শিখিয়েছেন। তো সুতরাং শিক্ষার্থী যদি গলতি করে, আমাদের সামনে যেরকম কোনো শিক্ষার্থী আসছেন যারা যারা এরকম ভুল ভ্রান্তি করছেন, তখন আমাদের কিন্তু তাদের উপর রাগ করা উচিত না, অভিমান করা উচিত না। তাদের যে কাজটা করছে সেটা কিন্তু পাপ নয়, তারা কেননা শিখছে। কারণ এই এই শিক্ষা, আমি যখন তাকে কিছু বলছি সে শিখছে এবং সে সেটা থেকে লার্ন করে আবার অন্য পথে যাবে এবং নতুন রাস্তা যাবে, তখন আমার কথাটা কিন্তু তাকে স্ট্রাইক করে। আমি জানি এই কথাগুলো যখনই আমরা যেমন আমার টিচার আমাকে যেমন বলেছেন যে 48 আওয়ার্সের কথা তুমি মনে রাখবে না, তো আমি যখন সামনে এরকম টাইপের সিচুয়েশন দেখি তখন কিন্তু আমার সেই সিচুয়েশনটাকে মনে পড়ে যায়, না আমার 48 আওয়ার্সের কথা আমার মনে রাখা উচিত না, বা এটা নিয়ে আলোচনা করা উচিত না। আমার সামনে যাকে আমি শিক্ষা দিচ্ছি সেও কিন্তু যদি এরকম ভাবে আমি বলি যে আপনি মনে রাখবেন না, আপনি করবেন না 48 আওয়ার্সের ঘটনা, আপনি কখনোই করবেন না, তখন কিন্তু মনে করবেন না, মনে করলে সেটা যেটা অতীত হয়ে গেছে সেটা মানে আবার তা আপনার সামনে চলে আসবে। এরকম করে যদি তাকে বোঝানো হতো, সেও কিন্তু এক সময় সেই জায়গা থেকে এভুলেশন করে এগিয়ে যেতে থাকবে।
तो गलतियों को अच्छे प्रयासों के रूप में पहचानना चाहिए, মানে আমাদের যে ভুল হচ্ছে সেটাতে আমাদের আচ্ছা প্রয়াস, মানে আমাদের আচ্ছা ভালো চেষ্টা, সেটাকে মনে করা উচিত। এই এনলাইটমেন্ট কা অর্থ হ্যায়। পত্রিজি বলছেন এইটাই হচ্ছে এনলাইটমেন্ট, যখন তুমি বারবার গলতি করবে এবং উঠে দাঁড়াবে। সিম্পল উদাহরণ দেখুন, একটা শিশু মায়ের কোলে যখন জন্ম নেয়, তারপরে সে ক্রলিং করতে শুরু করে, তারপরে সে হাঁটতে যখন শুরু করে কতবার মাটিতে পড়ে, তেমনি আস্তে আস্তে সে পড়তে 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 আবার দাঁড়িয়ে যায়। তেমনি যখন আমরা এবিসিডি শিখি, প্রথম এটা লেখাতে বা শেখাতে আমার নিজের মনে নেই আমি কবে শিখেছি, কেননা আমার মা শিখিয়েছেন। মানে আমার মনে হয় না কারোরই মনে আছে কখন কবে লিখেছে। তো সেরকম আমার মনে হয় আমার বাচ্চাকে যখন আমি শেখাচ্ছিলাম যে তিনটে লাইন দিয়ে একটা এমনি করে দাড়ি টানো, একটা এমনি করে দাঁড়িয়ে টানো, একটা, এটা যে আমি কতদিন ধরে শিখেছি তবে তাদের কাছে এসেছে। তেমনি প্রত্যেকটা গলতিয়া যখন আমাদের কাছে আসবে সেটা কিন্তু কোনো খারাপ জিনিস নয়, সেটা আমাদের কাছে চেষ্টা, যে আমরা आगे বাড়বার চেষ্টা, এটা আমাদের কাছে। शिक्षा सीखने के समय यदि लोगों ने कुछ गलती कर दी तो उन पर गुस्सा होना आत्मविहित व्यक्ति की स्थिति है। যদি এরকম টাইপের কারা রাগ করে, তারা কিন্তু তাদের মধ্যে আত্মজ্ঞান হয়নি, তাদের মধ্যে এখনো, তারা কিন্তু এখনো শিক্ষার জগতেই আছে, তাদেরকে এখনো শিক্ষিত হতে হবে, তারা কিন্তু আত্মজ্ঞান হয়নি। যে আত্মজ্ঞান হচ্ছে তার মধ্যে কোনো রাগ থাকে না, তিনি তো সবকিছুতে আনন্দ দেখতে পান। তিনি ছোট মানুষের মধ্যেও আনন্দ দেখতে পান, তিনি বড়লোক মানুষের মধ্যেও আনন্দ দেখতে, তিনি গরিবের মধ্যেও আনন্দ দেখতে পান, তিনি সবকিছুর মধ্যে আনন্দ দেখতে পান, তিনি শিশুর মধ্যেও আনন্দ দেখতে পান, তিনি প্রকৃতির মধ্যে আনন্দ দেখতে পান, তিনি সবকিছুর মধ্যেই এমন একটা স্থিতি তিনি আত্মজ্ঞান লাভ করেছেন, তার কোনো কোনো কিছু না কোনো কিছু আহ, মানে সমস্যা হয় না, তার সাথে একই জায়গাতে তিনি থাকেন। তার মানে স্মাইল স্মাইল তার সবসময় লেগে আছে তার মুখের মধ্যে, কেননা তিনি আত্মজ্ঞাन লাভ করে ফেলেছেন। अगर आप कोई अपराध भी करते हो तो उनके बारे में बार बार सोचना कोई एनलाइटमेंट अवस्था नहीं है। এখানে আমাদের বোঝা উচিত যে আমরা হয়তো একটা কোনো ভুল করলাম, তো ভুল করলে আমরা কি করি, আরে আমি ভুল করলাম, আমার থেকে এটা হলো, কেন হলো, বারবার রোমিং করি। বারবার রোমিং করি কি আমরা ওটা তখন ব্রেনের মধ্যে সেটাকে রেখে দিই। এখানেও আমার টিচার এখানে একটা কথা বলেছেন, আমার ম্যাম এই কথাটা বলেছিলেন যে ঠিক আছে গলতি হয়েছে ছেড়ে দাও, লিভ করো, ওটাকে ওটাকে নিয়ে পড়ে থেকো না। ঠিক আছে, তোমার মাথার মধ্যে ঢুকে গেছে তুমি গলতি করেছো, একবারই বলেছো যে আমি গলতি করেছি, কিন্তু বারবার তুমি যদি এটাকে বলো তাহলে কিন্তু সেটা আত্মজ্ঞানের কোনো লক্ষণ নয়, তোমার মধ্যে কোনো আত্মজ্ঞান তৈরি হচ্ছে না। अगर आप कोई अपराध भी करते हो तो उसके बारे में बार বার সোচনা कोई এনলাইনমেন্ট অবস্থা নেই হ্যাঁ। যদি আপনি কোনো অপরাধও করেন তাহলে সেটাও কোনো বারবার যদি ভাবেন সেটাও কোনো এনলাইনমেন্টের অংশ নয়। অপরাধ करने के बाद उनके बारे में तुरंत भूल जाना चाहिए। আশা করি আপনারা বুঝতে পারছেন এই কথাটা, যে আমাদের যদি কোনো অপরাধও করি তাহলে আমাদেরকে খুব মানে খুব তাড়াতাড়ির মধ্যে সেটাকে আমাদের ফেলে দেওয়া উচিত, লেট গো। আর না, আমি ভুল হয়েছে হয়েছে, জাস্ট গো, আমি এরপরে নেক্সট টাইম করবো না। এইখানে আমার একটা এক্সপিরিয়েন্স এর মধ্যেই হয়েছে দুই একদিন আগে। আমি একটা কথাটা হয়তো আমার বলা উচিত ছিল না, সেখানে আমি একটা কথা ডিসকাস করে নিয়েছি ফ্যামিলির ব্যাপারে, আমি কারোর সঙ্গে ডিসকাস করে নিয়েছি। তো পরে আমি বুঝতে পেরেছি যে এটা আমার পক্ষে আমার খুব ভুল হয়েছে, এটা ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা কারো কাছে বলা উচিত হয়নি। এবং আমার রাত ভোর ওইটা নিয়ে খুব মানে টেনশন গেছে। ভাবুন আমি এখনো শিখছি কিন্তু, আপনারা যদি বলেন যে জিতা ম্যাডাম শিখে গেছে, আত্মজ্ঞান হয়ে গেছে, না হয়নি, এখনো পর্যন্ত আত্মজ্ঞান হয়নি, রাস্তায় চলতে শুরু করেছি। তো আমার সারা রাত ধরে সেটা নিয়ে খুব টেনশন হলো, এই দু চার দিন আগেকার কথা। আমি ভাবছি কার কাছে এটা আলোচনা করব, আমি এত বড় একটা ভুল করে ফেললাম, এত বড় ভুল করে ফেললাম, কার 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 কাছে মানে আলোচনা করব। তো দেখুন, কেউ না কেউ আপনাকে ঈশ্বর কিন্তু পাঠিয়ে দিয়েছে, তুমিও তার সঙ্গে কথা বলো। মানে আমি এটা আমার ম্যামের সঙ্গেও আলোচনা করিনি, ম্যাম যদিও বা আমাকে বারবার বলেছেন যে বারবার পেছনের কথা তুমি ভাববে না, যখনই যা হয় ভুলে যাবে, কিন্তু আমি যেহেতু একটা নিজে গলতি করেছি সেটা আমাকে বারবার কুরে খাচ্ছিল। তো আমি কার কাছে বলবো? তো আমারই এক বন্ধু ব্রহ্মকুমারীর, আমারই ক্লাসমেট ছোটবেলায়, তো
তো ব্রহ্মকুমারীর মানে আসা যাওয়া করে বা ব্রহ্মকুমারকে কুমারীকে মানে। তো তার সঙ্গে কথা বলে সে বললো, তুই নেগেটিভ এনার্জিটাকে নিজের বডিতে নিয়ে নিচ্ছিস, তুই যে সারা রাত ধরে ভেবেছিস, তো তোর মধ্যে তো সেই নেগেটিভ এনার্জিটা চলে এসেছে। তুই এখনই রিলিজ কর যে আমার যেটা হয়েছে হয়ে গেছে, আর আমার এর থেকে আমার আর নেবার নেই, আমি এটা লিভ করে দিচ্ছি একদম বডি থেকে। তো বিশ্বাস করুন, আমি 5 মিনিটের মধ্যে ওর সঙ্গে 5 মিনিট কথা বলেছি, আমি রিল্যাক্স হয়ে গেছি। মানে আমি যে এত সারা রাত যে মানে নিজের রোমিং করেছি, আমি এটা করা উচিত হয়নি, আমার এটা করা উচিত হয়নি, আমার এটা করা উচিত আরে আমি করেছি, আমার লার্ন নেওয়া হয়ে গেছে, এটা আমার আর এটা নিয়ে আমার আর বারবার বলাটা উচিত না। কিন্তু যখনই আমার সেই বন্ধু আমাকে হেল্প করে দিল যে তুমি তোমার বডির মধ্যে নিয়ে নিচ্ছ সেই নেগেটিভ এনার্জিটা, তুমি তোমার বডির মধ্যে নিয়ে তুমি রিলিজ করো, ফটাফট রিলিজ করো এটাকে। তো আমার মানে 5 মিনিটের মধ্যে ওর সঙ্গে 5 মিনিট করার পরেই আমার রিলিজ হয়ে গেল। তো এরকমই আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আসে, এবং আমরা প্রত্যেকটা মুহূর্ত থেকে শিখবো, লার্ন করব, এবং আত্মজ্ঞান লাভ করব। আমাদের যখনই আসবে তখনই আমাদেরকে সবকিছু ফেলে দিতে হবে, সব সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও। এখানে কি এমন কেউ আছেন যারা অনেক পুরনো পুরনো কথাগুলোকে ধরে বসে আছেন? তাহলে কিন্তু তারা চেষ্টা করুন সেগুলোকে রিলিজ করে দেওয়ার, কেন সেই পুরনো কথাগুলোর আর কোনো মূল্য নেই, এগুলো অনেক পুরনো হয়ে গেছে, অনেক উম, ওটার মধ্যে অনেক জল চলে গেছে, অনেক দিন চলে গেছে। সুতরাং আর পুরনো কথাগুলোকে ধরে আর রাখবেন না। इसके बारे में बार बार सोचना समय की बर्बादी है। এক্স্যাক্টলি, আমি সারা রাত ঘুমাইনি। তো সেরকম এরকম আমার মতন অনেক লোকও আছে, তারা একটা ঘটনাকে নিয়ে কাঁদতে থাকবে, বসতে থাকবে, বারবার বলতে থাকবে। তো সেটা সময়ের বরবাদি হয়। इसीलिए अगर आपने गलती की है तो उसके बारे में भूल भूल जाना चाहिए। अगर किसी दूसरे की गलती है तो उसकी गलती को भी माफ कर देना चाहिए। ওই নিজে যদি ভুল হয় তাহলে ভুলে যাওয়া উচিত, আর যদি অন্য কারোর হয় তাকে মাফ করে দাও। যে অন্য কারোর ভুল হয়েছে তাহলে তুমি মাফ করে দাও। এই এনলাইটমেন্ট হ্যাঁ। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এনলাইটমেন্ট মানে মানে আমাদের নিজেদেরকেই চেঞ্জ হওয়া, অন্য কারোকে চেঞ্জ করার থেকে ফার্স্ট হচ্ছে আমাদের যা জ্ঞান পাচ্ছি সেই জ্ঞানগুলোকে আমাদের দেওয়া। যা আমরা শিখছি একটা বইয়ের থেকে হোক, একটা সাধন সঙ্গত সন্ধ্যা থেকে হোক, বা সাধন সঙ্গত থেকে হোক, বা আমরা যখন ধ্যান সাধনা থেকে যা শিখছি সেটাকে এ শিখছি তো এ দান করি, বি শিখছি তো বি দান করি। দ্বিতীয় হচ্ছে সব গলতিয়াকে মাফ, কারো মিথ্যা যদি মানে কেউ বলে তাকে মাফ করতে দেওয়া মানে করে দেওয়া উচিত। কেউ যদি আহ, মানে কোনো কথা নিজে যদি আমরা শিখি, নিজে যদি ভুল হয় তাহলে নিজেরটাও মাফ করে দেওয়া উচিত, এবং অন্য কেউ যদি ভুল করে তাকেও মাফ করে দেওয়া উচিত। गलतियां को उठाकर बताना और कौन सा आत्मज्ञान नहीं है। गलतियां को उठाकर बताना और কোন সা আত্মজ্ঞান নেই, বুঝলি গলতি যদি কেউ গলতি করে তা সেটাকে যদি আমরা উঠিয়ে বারবার, আরে তুই ওইটাই করেছিস, তুই ওইটাই করেছিস, তুই ওই দিন করেছিলিস না, তোর জন্যই এইটা হয়ে গেছে, তোর জন্যই সংসারে ভাঙন ধরেছে, তোর জন্যই এই হয়েছে, তাহলে কিন্তু সেটা আমরা আত্মজ্ঞান নয়, সেটা তুমি ওই জায়গাতেই বেঁচে আছো। সেই পুরনো যে জায়গা তুমি শুরু করেছিলে সেই পুরনো জায়গাতে তুমি বেঁচে আছো, বারবার পুরনো জিনিসটাকে রোমিং করছো, সেটা কিন্তু आत्मज्ञान নয়। एक एनलाइटमेंट मास्टर सभी से सीखता है। ये वो पाप करने वाले से पाप ना करने का सीखता है, वो पाप करने वालों से পাপ না কান্না শিখতে হয়। মানে এনলাইনমেন্ট কি মানুষ যে সে কিন্তু সব জায়গা থেকেই শিখছে। আপনারা এবারে নিশ্চয়ই মানে আমার বুঝতে পারছেন আমার উদাহরণগুলো কিছু কতটা কাজে লাগছে। যে ও আমার ফ্রেন্ড যে গলতিটা করছে সেটা যেন আমি না করি, সেটা কিন্তু আমি শিখছি। যে ও চিৎকার চেঁচামেচি করছে, এই করেছে ওই করেছে সেই করেছে, কিন্তু আমি সেই জায়গাটা থেকে কি শিখছি, আমি কিন্তু এই এই কাজটা কিন্তু কারোর সঙ্গে করব না। যে কেউ যদি পাপ করে তার পাপের থেকেও আমরা শিখি যেন পাप ना करा। इन लोगों के सीखना है जो पवित्र कार्य करते हैं। वो उन लोगों से सीखता है जो पवित्र कार्य करते हैं। तो একটা লোকের যখন পাপ কাজ করছে তখন আমরা পাপ করব না সেটা শিখছি। আবার যখন আমরা কোনো গুরুর সন্ধান পাচ্ছি, তিনি আমাদেরকে যে পথে চালিত করছেন, তখন আমরা তার সেই রাস্তায় আবার চলতে শুরু করছি, এবং মানে আরো ভালো কাজ পবিত্র কাজ মানে পবিত্র পথের দিকে আমরা এগিয়ে চলছি। इस प्रकार एनलाइटमेंट मास्टर
यह है जो निरंतर सभी को अद्भुत सबक सीखता है। ওই যে এই এনলাইন মাস্টার যিনি হন তিনি কিন্তু নিরন্তর কিছুদিন কিছু না কিছু শিখছেন। এইটা যে এই লাইনটা এত ইম্পর্টেন্ট লাইন, আমি নিজের জীবনে দেখলাম যে আমি গত 5 বছর আগে এখানে লিখে এসেছি এবং নিরন্তর কিছু না কিছু শিখেছি এবং কিছু না কিছু লার্ন করেছি এবং কিছু না কিছু আমার প্রাপ্তি হয়েছে, ভীষণভাবে প্রাপ্তি হয়েছে। যেমন আ- আগে জাজমেন্ট করতাম সবাইকারই, সে জাজমেন্ট করাটা আমি অনেকটাই ছেড়ে দিয়েছি। মানে আমার এখন মনে হয় যে আমি কারো জাজমেন্ট করার জন্য আসিনি। পৃথিবীতে সবাই এই পরিস্থিতির মধ্যে পড়বে, চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং সে এনলাইটমেন্টের পথে এগিয়ে যাবে। जो किसी से कुछ नहीं सीखता वो अंधकारमय जीवन जीता है, বিনা রশনিকে, বিনা আত্মজ্ঞানকে। বলছি যে কেউ যদি এই কারো কাছ থেকে কিছু না শেখে তার কিন্তু সে কিন্তু অন্ধকার ময় জীবনেই থেকে যায়। তাকে ঈশ্বর পাঠিয়েছেন লার্ন করার জন্যে, শেখার জন্যে, এগিয়ে যাওয়ার জন্যে, কিন্তু সে যদি সেই অতীতের ঘটনাগুলোকে বুকের মধ্যে রেখে দেয়, মাথার মধ্যে রেখে দেয় এবং বারবার সেটাকে যদি সে মনের মধ্যে রোমিং করতে থাকে তাহলে কিন্তু তার আত্মজ্ঞানের পথে অনেক বাধা আসে, সে এগিয়ে যেতে পারে না, তার জীবনের মধ্যে সে অন্ধকার দিকটাই হয়ে যায়। ধরুন কেউ যদি বলছে আমার পয়সা নেই এবং নিত্যদিন সে বলছে আমার পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, তার কাছে কি পয়সা আসবে? যদি ও অন্যরকম ভাবে ভাবতো যে আমার কাছে যতটুকু আছে সেটাতে আমি আনন্দের সঙ্গে কাটাই, দেখবেন তার সেই দুঃখটা আর থাকবে না যে আমার পয়সা নেই, আমার পয়সা নেই, এই জিনিসটা থাকবে না। তখন সে আলাদা পথেই চলতে শুরু করে যে ঈশ্বর আমাকে যা দিয়েছেন আমি তার মধ্যেই খুশি আছি এবং তার মধ্যেই আমি খাওয়া দাওয়া করছি, তার মধ্যেই আমার সন্তানদেরকে বড় করছি, আমার এইটুকুই ক্যাপাসিটি, আমি এর মধ্যে আমি ভালো আছি। তাহলে কিন্তু সে আরো আগে জীবনের অনেক আগে সে বেরিয়ে যেতে পারে, তার আত্মজ্ঞানের দিকে এগিয়ে যাবে। কিন্তু কেউ যদি ওই পেছনের অবস্থার মধ্যে আমার নেই 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 কথাটা, আমাদের পূর্বপুরুষরা কিন্তু বারবার আমাদের বাড়িতে খুবই আলোচনা হতো, নেই কথাটা বলবে না। এমনকি আমার মনে আছে আমার ছোটবেলায় আমাদের কোনো জিনিস যদি শেষ হয়ে যেত, ধরুন চাল শেষ হয়ে গেছে, তো শেষ ওয়ার্ডটাও ইউজ করতো না, কি বলতো, বারন্ত, মানে আবার আসবে, মানে ওটা কিন্তু ওয়ার্ডার মানে বারন্ত, মানে এটা কিন্তু আবার আসছে, মানে রাইস আবার বাড়িতে ঢুকবে, ওটা কিন্তু শেষ হয়ে যায় না। কখনো আমার ঠাকুমা আমাদেরকে বলতে দিত না, যদি বলতাম ও ঠাকুমা শেষ হয়ে গেছে চাল তো শেষ হয়ে গেছে, না না বলবি না, বলবি না, বারণ তো বলবি, মানে ওয়ার্ডের মধ্যেও উনি কখনো না ওয়ার্ডটা ইউজ করতে মানা করতেন। মানে এখন তখন তো বুঝিনি, তো এখন মনে হয় যে মানে দ্য গ্রেট পার্সন দ্যাট আর দে আর, মানে কি রে, এত সুন্দর তারা বলতেন আমাদের মাথার মধ্যে সেগুলো স্ট্রাইক করতো না অ্যাকচুয়ালি, সেই এত ছোট ছোট বয়সে। কিন্তু এখন মনে হয় যে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সুন্দরতা, মানে কিভাবে যে নেগেটিভ ওয়ার্ডটা আমরা বলি সে ওয়ার্ডটা না বলা, সেটা না ঘুরিয়ে বলা। ধরুন কোনো সন্ন্যাসী অনেক সময় বলেন যে অনেক সময় আমাদের মিথ্যার, অনেক সময় দেখা যায় যে কোনো ভালো কাজের জন্য মিথ্যার আশ্রয় নিতে হয়। তো একজন সন্ন্যাসী বসেছিলেন, আর একটা রাজা তার একটা হরিণকে মেরে খুঁজতে খুঁজতে ওনার সামনে গিয়ে পড়েছেন। তো বলছে কি হরিণটা কোথায় গেল? তখন সন্ন্যাসী ভাবছেন যে আমি যদি বলে দিই সত্যি কথা তাহলে হরিণটা মারা যাবে 1 নম্বর, আর আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তাহলে রাজার সঙ্গে আমার মানে রিলেশন খারাপ হবে বা কিছু হবে। তো উনি ওর মনের মধ্যে স্ট্রাইক করে, তো উনি কি করলেন, উনি ধ্যানেই রয়ে গেলেন। তো উনি কি করলেন, হরিণকেও বাঁচালেন এবং রাজাকেও বাঁচালেন। উনি নিজের মধ্যে ঠিক রয়ে গেলেন যে আমার থেকে তো সে পাপ কাজটা হলো না। অনেক সময় বলি না আমাদের পাপ কাজ হয়ে গেল, পাপ কাজ কিন্তু অনেক সময় আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয়। উনি যখন রাজা দেখাচ্ছেন যে কোন দিকে গেল, আমার হরিণটা এদিকে এসেছিল, কোথায় গেল, তো উনি এমন দেখালেন যে আমার আজকে আমি মৌন, আমি আজ কথা বলতে পারছি না, আমার আজকে দেখাবার শক্তি নেই, আমি দেখিনি, আমি জানি না। তো উনি কি করলেন না, হরিণটাকে বাঁচিয়ে ফেললেন এবং রাজাকেও তিনি ক্রুদ্ধ করলেন না। তো এইগুলো হচ্ছে এক রকমের
প্রোটেকশনও বলতে পারেন, বা আমাদের জীবনে নেগেটিভ ওয়ার্ড না ইউজ করা, কারোকে নেগেটিভ ইউজ করে, যদি আমি যদি এখনই সন্ন্যাসী যদি বলতেন, তাহলে সেই হরিণটা মারা যেত, এবং তার যে মানে তার বডির যে নেগেটিভ এনার্জি, সেইটা সন্ন্যাসীর কাছে আসতো। তো সেই হিসাবে তিনি কত বড় একটা ভালো কাজ করলেন যে তিনি কারো প্রাণ বাঁচালেন। তো আমাদেরও জীবনে এরকম আমাদের কিছু কিছু ক্ষেত্র আসে, সেখানে সেরকম ভাবে চলা উচিত। যদি মৌন আমরা নিতে পারি, তো মৌনতে আমাদের অনেক কিছু প্রবলেমের অনেক কিছু সলভ হয়ে যায়। एनलाइटमेंट मतलब सुबह से रात तक बोलना नहीं। प्रत्येक মানুষকে প্রত্যেক দিন अच्छी मानसिक स्थिति में বিতানা চাহিয়ে। বলছি এনলাইনমেন্ট মানে হচ্ছে যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বক্তৃতা দিয়ে যাচ্ছি, তা নয় কিন্তু। প্রত্যেক মানুষের প্রত্যেক দিন ভালো মানসিক স্থিতিটাকে তৈরি করাটাই হচ্ছে আসল, আমাদের আমাদের থাকা উচিত। ভালো মানসিক স্থিতির মধ্যে আমাদের থাকা উচিত। যে আমি এখনই বললাম যে আমরা নেগেটিভ এনার্জির মধ্যে থাকবো না। যখনই দেখবো বাড়িতে কলহ হচ্ছে, আপনি সরে যান। আ- যদি কোনো কারণে কলহ হয়, তো সেই কারণ সেখান থেকে সরে যান। কিছুক্ষণ পরে এসে পরে দেখবেন যে কলহ ঠান্ডা হয়ে গেছে, যদি আপনার থেকে হয়। তো আমাদের এরকম নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকাই উচিত। এবং আধ্যাত্মিক লোকেদের এরকম সিচুয়েশনে বারবার পড়তে হয়। এবং দেখা যায় যে, লক্ষ্য করে দেখেছি যে আপনি যদি সাইলেন্টে থাকেন, তাহলে কিন্তু এই সিচুয়েশনটা থেকে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। আমি নিজেও লক্ষ্য করে দেখেছি যে কোনো কোনো ঘটনা আমাদের, আমি তো যেহেতু গৃহী ঘরে আছি, তো সুতরাং এরকম সিচুয়েশনের মধ্যে আমি প্রায়ই পড়ি। এবং আমি যখন সাইলেন্ট হয়ে যাই, তখন দেখি যে ওই পরিস্থিতিটা খুব ইজিলি আমি ওভারকাম করে বেরিয়ে গেলাম। কিন্তু এটা যদি আমি সেই আগে 5 বছর আগেকার জিতা হতাম, তাহলে কিন্তু আমার মধ্যে কান্না আসতো, আমার মধ্যে একটা রিভেঞ্জফুল ওয়ার্ড আসতো। আমি করিনি, আমার থেকে এটা হয়নি, এই ওয়ার্ডটা বলতাম। বা আরো অনেক কিছু, আমি অনেক কিছু তার সঙ্গে সংযুক্ত করতাম। কিন্তু গত 5 ইয়ার্সে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তো তাই আমি এই আপনাদের কাছে বলতে পারি যে জীবনের অনেক কিছু চেঞ্জ হয় যদি আমরা সঠিক রাস্তায় চলতে পারি, সঠিক মানসিক সন্তুলন আনতে পারি। কিভাবে সে মানসিক সন্তুলন আনবো, সেটা হচ্ছে মেডিটেশন। তো চলুন আমরা এখন মেডিটেশন করি। চশমা খুলে নিন, আরামদায়ক পজিশনে বসে পড়ুন। চোখ আলতো করে বন্ধ করে নিন, হাত ক্রস করে নিন, দুটো পা ক্রস করে নিন। যাদের কোমরে ব্যথা আছে, পা লম্বা করে রাখতে পারেন, আর পাকে ক্রস করে নিতে পারেন। চেষ্টা করবেন মেরুদণ্ড ও মাথার যেন সোজা থাকে, যাতে আমাদের কসমিক এনার্জি পুরো শরীরে স্বাভাবিকভাবে কোনো বাধাপ্রাপ্ত না হয়ে বইতে পারে। গভীর শ্বাস নিন, একদম পেটকে ফুলিয়ে দিন। আর সারা দিনে যত কিছু আমরা সঞ্চয় করেছি, তা আস্তে আস্তে শ্বাসের সাহায্যে বের করে দেওয়ার চেষ্টা করি। ধীরে ধীরে ছাড়ুন। আবার শ্বাস নিন, আর ধীরে 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 ছেড়ে দিন। এইভাবে এইভাবে 4-5 বার করুন। শ্বাস নিন, আর ধীরে 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 ছেড়ে দিন।
এবারে স্বাভাবিক শ্বাসের মধ্যে ফিরুন। নাক দিয়ে শ্বাস যাচ্ছে এবং কতটা দূরত্ব পর্যন্ত যাচ্ছে সেটা লক্ষ্য করতে থাকুন। আনাপানাসতি, শ্বাসের আসা, শ্বাসের যাওয়া, আর এটাকে আমরা অবলোকন করা মানে দেখা, তার সাক্ষী হয়ে থাকা, শ্বাসের আসা যাওয়ার পথে পথটিকে সাক্ষী করে রাখা। গৌতম বুদ্ধ প্রায় 2500 বছর আগে এইটি প্রচলন করে গেছিলেন, শ্বাসের মধ্যে থাকা। আজকে আমরা কিছুক্ষণ এই শ্বাসের মধ্যেই থাকবো, শ্বাসের আসা যাওয়ার রাস্তাটিকে শুধু সাক্ষী ভাবে দেখতে থাকবো। শ্বাস আসছে এবং শ্বাস যাচ্ছে, শ্বাসের মধ্যে থাকুন। শ্বাস আসছে আর শ্বাস যাচ্ছে। নিজের শ্বাস দেখতে থাকুন। এবারে আমরা এই শ্বাসের আসা যাওয়ার পথটি
আমরা কিছুক্ষণ এই এনার্জিটুকু উপভোগ করার চেষ্টা করব। যে স্থিতিতে আছি সেই স্থিতিতে আরো কিছুক্ষণ আস্তে আস্তে আমরা ধ্যান সাধনার থেকে ফিরে আসবো বাহ্যিক জগতের দিকে, যেখানে আমাদের সম্পূর্ণ পরিবার রয়েছে, পরিজন রয়েছে, যাদের সঙ্গে আমরা থাকি। পুরো শরীরকে দেখতে থাকবো, মাথার থেকে পা পর্যন্ত আস্তে আস্তে হবে হবে মাথার উপরে কপাল, মাথার পেছনে চোখ, নাক, দুটো ভ্রুর মধ্যেখানে মুখ, গলা, দুটো কান, দুটো হাত, আঙুল, মুখের পাশে নিজের নিজের চোখের দৃষ্টি নিয়ে যান। সেখান থেকে উৎপন্ন ভালোবাসা নিজের, প্রথমে নিজের পরিবার পরিজনদের, নিজের আত্মীয় পরিজনদের, নিজের নেবারদের, নিজের আশেপাশের লোকেদের, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যে, জীব জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, প্রত্যেকের জন্য করুণা, প্রত্যেকের জন্য ভালোবাসা, দয়া, মমতা আস্তে আস্তে নাভির চারিপাশে পুরো মেরুদণ্ড, যেখান থেকে শুরু হয়েছে পুরো নিচ পর্যন্ত নিজের দৃষ্টি নিয়ে যান। নাভির চারিপাশে, কোমরের চারিপাশে, জেনিটাল অর্গান, থাই মাসেলস, হাঁটু, পা, পায়ের পাতা, পায়ের নখ, পায়ের তলদেশ। আপনি সম্পূর্ণরূপে নিজেকে দেখছেন, অনুভব করুন। স্বাভাবিক শ্বাসের মধ্যে ফিরে আসুন। শ্বাসের মধ্যে নজর দিন। দুটো হাত, দুটো পা একটুখানি নাড়িয়ে নিন, আর চোখের উপরে রাখুন। 5, 4, 3, 2, 1। আস্তে আস্তে কিছুক্ষণ রেখে আস্তে আস্তে চোখের পাতা খুলে ফেলুন। ধন্যবাদ সবাইকে, হাততালি দিন। এই ঊর্জাটুকু সবাইকারের মধ্যে পৌঁছে যাক।
যে পজিটিভ এনার্জি আমরা নিয়েছি তা যেন সবাইকারের কাছে পৌঁছে যায়। জল থাকলে জল খেয়ে নিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের যদি কিছু বলার থাকে নিজেকে আনমিউট